৬ বছর পর দেশে ফিরে কারাগারে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণের পর আদালতের নির্দেশ। ডেঙ্গুর ভয়াবহ রূপ, একদিনে মৌসুমের সর্বোচ্চ ৭ জনের মৃত্যুতে বেড়েছে আতঙ্ক। লার্ভা নিধনে গাফিলতি দেখছেন নগরবাসী। আক্রান্ত বাড়লেও অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। উজানের ঢলে বিপদসীমার উপরে বইছে তিস্তা। উত্তরের ৪ জেলায় নিচু এলাকা প্লাবিত হয়ে দুর্ভোগে লাখো মানুষ। বারবার বন্যায় ভারতের সহযোগিতার অভাবকে দুষছেন বিশেষজ্ঞ। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে সিএমএম আদালতের বিচারক মাহবুবুর রহমান এই আদেশ দেন। এর আগে মোটরসাইকেল ও গাড়ি বহর নিয়ে আদালতে এসে আত্মসমর্পণ করেন মাহমুদুর রহমান। গত এক দশকে শতাধিক মামলা হয় তার বিরুদ্ধে। এক মামলায় স্ত্রীসহ মাহমুদুর রহমানকে ৫ বছর কারাদণ্ড দেন আদালত। তাকে দেশ ছাড়তে বাধ্য করে তৎকালীন সরকার। গত ২৭ সেপ্টেম্বর তুরস্ক থেকে দেশে ফেরেন তিনি। মেরুদণ্ড সোজা রাখবার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আইন যেটা আছে বাংলাদেশে সেই আইন অনুযায়ী আমি কার্ডে সারেন্ডার করব এবং আমি লড়াই অব্যাহত রাখব, যদিও এই মামলা সর্বৈব মিথ্যা এবং একটা উদ্ভট মামলা। আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই, তাকে জেলে পাঠাবার কথা বলেছি। আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। রাজধানীতে বেড়েছে মশার উৎপাত, ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। গতকাল একদিনে মৌসুমের সর্বোচ্চ ৭ জনের মৃত্যুতে শঙ্কা আরও বেড়েছে। এডিসের লার্ভা নিধনে সিটি কর্পোরেশনের গাফিলতি দেখছেন রাজধানীবাসী। এদিকে প্রতিদিন আক্রান্ত বাড়লেও অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। তাসনিয়া নিশাত মিমের রিপোর্ট। রাজধানীর মিরপুর দক্ষিণ বনশ্রী মেরাদিয়া বাজার এলাকার ড্রেন ও খালে পড়ে আছে পরিত্যক্ত পলিথিন, চিপসের প্যাকেট, আইসক্রিমের কাপ, ডাবের খোসা, অব্যবহৃত টায়ার, কমোড এবং বিভিন্ন পরিত্যক্ত দ্রব্যাদি। এতে বাধা পাচ্ছে পানির স্রোত, যা লার্ভা সৃষ্টির অন্যতম উৎস হিসেবে কাজ করছে। বাসিন্দাদের অভিযোগ, রাজধানীবাসীকে মশার কবল থেকে মুক্তি দিতে পারছে না দুই সিটি কর্পোরেশন। ময়লা থাকলে সেখানে মশা কি হয় না, উৎপাদন হয় না। মশা কামড়ায়, মশার জ্বালায় থাকতে পারি না। প্রয়োজনের তুলনায় ওষুধটা কম হচ্ছে। প্রতিটা বাসা ওয়াইজ যে খুঁজে খুঁজে কোনো মেডিসিন দিয়ে যাওয়া বা ডেঙ্গুর কি পরিস্থিতি খোঁজ খবর নেওয়া বা বাসা চেক করা, এটা হচ্ছে না। ঠিকভাবে যদি কাজ করে তাহলে আমার মতে মনে হচ্ছে না যে ডেঙ্গুর পরিমাণটা বাড়বে। বারংবারই প্রশ্ন করা হয় মশার উৎপত্তি স্থল নিয়ে। আমরা চিহ্নিত করেছি দুই বাড়ির এই ফাঁকা স্থানকে। বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দারা কিন্তু ময়লা ফেলছেন এবং এই স্থানে পানি জমার ফলে লার্ভার কিন্তু অন্যতম উৎপত্তি স্থল হিসেবে পরিণত হয়েছে এই ফাঁকা স্থানটি। এর জন্য আসলে দায়ী কারা? বাড়ির মালিক নাকি সিটি কর্পোরেশন? এদিকে সিটি কর্পোরেশন বলছে এডিস মশার লার্ভা নষ্ট ও জীবন্ত মশা নিধনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিতভাবে লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং করা হচ্ছে। নিয়মিতই চলছে এ কার্যক্রম। জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণকে এই ডেঙ্গু নিধন কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা। এর পাশাপাশি আমরা সকাল বিকাল লার্ভিসাইড, অ্যাডাল্টিসাইড সেটা রুটিন হিসেবে করা হয়। সোর্স রিডাকশন, এগুলো আমাদের রুটিন কার্যক্রম। আমাদের বিশাল কর্মী বাহিনী আছে যারা এই কাজগুলো করে থাকে। মশক কর্মী যে স্প্রে যেটা করে, যেটাকে আমরা বলি লার্ভিসাইড, সেই স্প্রেটা একটা নিঃশব্দ কাজ। ঘরের ভিতরে থাকলে আপনি হয়তো টের পাবেন না যে আপনার বাসার আশেপাশে স্প্রে করা হয়ে গেছে। যখন ফগার মেশিনটা চালু করা হয়, ওইটাই মানুষের চোখে বেশি পড়ে বা ওইটা নোটিফাইটা বেশি হয়। এই মাঠ পর্যায়ে যারা কাজ করে বিগত কয়েক বছর এবং এই বছরের শুরুতেও তাদেরকে পুনরায় আবার প্রশিক্ষণ দিয়ে কিন্তু তাদেরকে মাঠ পর্যায়ে প্রেরণ করা হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কোনো ঘাটতি নেই। তারা প্রতিদিন আমাদের কিছু দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে থাকে, সেই কার্যক্রমগুলো কিন্তু আমাদের পরিচালিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বিজ্ঞানভিত্তিক উপায়ে এডিস মশা নিয়ন্ত্রণ করতে না পারলে অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ। উজানের ঢলে বিপদসীমার উপরে বইছে তিস্তা। এতে রংপুরের নিচু এলাকা প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। বিস্তারিত জানাতে রংপুরের গঙ্গাচড়ায় আছেন নাজমুল ইসলাম নিশাত। সরাসরি যাচ্ছি তার কাছে।
আমি এখন রয়েছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটার ইউনিয়নে এবং আমি যে জায়গাটিতে রয়েছে এটি ইকোর চালি নামক একটি তিস্তা তীরবর্তী চর এবং এই চরের প্রায় ১,৫০০ পরিবার গতকাল মধ্যরাত থেকে যখন পানি তিস্তার বিপদসীমা অতিক্রম করতে থাকে ধীরে ধীরে কিন্তু এই লোকালয়ে পানি প্রবেশ করতে থাকে এবং আমরা দেখছি যে এখানকার যে ১,৫০০ পরিবার প্রতিটি বাড়ি কিন্তু বলা যায় যে হাঁটু থেকে কোমর পাড়ি পর্যন্ত প্রবেশ করেছে এবং একই সাথে এখানকার প্রায় ২০,০০০ মানুষের যে দুর্ভোগ সেটাও কিন্তু আমরা দেখছি চরমে, যেহেতু রান্নাবান্নার কোনো ব্যবস্থা নেই এবং যে বসতঘর সেই বসতঘরে থাকবার অনুপযোগী হয়ে পড়ায় তারা কিন্তু আমরা দেখছি যে আশপাশের যে উঁচু জায়গা সেই জায়গায় কিন্তু তারা অবস্থান করছেন এবং একই অবস্থা নীলফামারী, লালমনিরহাট এবং কুড়িগ্রামের যে তিস্তা তীরবর্তী চরাঞ্চল এবং নিম্নাঞ্চল সেখানেও কিন্তু প্লাবিত হয়ে নিম্নাঞ্চলের মানুষজন কিন্তু এমন দুর্ভোগে পড়েছেন। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে যে ৭ থেকে ৮ ঘন্টার মধ্যে পানি কমতে থাকবে, তবে এরই মধ্যে আমরা যেটি দেখছি যে নদী পাড়ের বাসিন্দারা যেটি বলছেন যে এই সময়টাতে চরে প্রচুর পরিমাণে রূপা আমন থাকে, একই সাথে যে আগাম সবজি তারা চাষাবাদ করেছেন সেটি গেল 2 থেকে 3 দিন পানির নিচে রয়েছে এবং এটি যদি আরো 2-3 দিন অতিক্রম করে তাহলে কিন্তু পুরো ফসলই কিন্তু নষ্ট হবে। আপনি জানেন যে উত্তরাঞ্চলের তিস্তা তীরবর্তী মানুষজন প্রতি বছর প্রায় 4 থেকে 5 দফা বন্যার শিকার হয়ে থাকে। এর ফলে তারা কিন্তু বছরের 6 মাস তারা চাষাবাদের সুযোগ পান এবং সেই সময়টাতে তাদের যে ক্ষতি তারা কিন্তু পুষিয়ে নেবার চেষ্টা করেন এবং এবারের যে এবারের বন্যায় যদি রূপা আমনের ক্ষতি হয় তারা কিন্তু এক ধরনের বলা যায় যে কৃষি অর্থনীতির যে প্রভাব পড়বে এবং একই সাথে যে তাদের যে অর্থনৈতিক ক্ষতি সেটি কিন্তু ছেড়ে কিন্তু তারা পড়বেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে এরই মধ্যে শুকনো খাবার তারা প্রস্তুত করেছেন, পাশাপাশি যেসব বন্যা দুর্গত এলাকা সেসব জায়গাতে চাল বরাদ্দ তারা দিচ্ছেন এবং তাদের সব ধরনের প্রস্তুতি কিন্তু রয়েছে। তবে অধিকার কর্মীরা যেটি বলছেন যে যদি তিস্তা সংস্কার করা না হয় এই যে ক্ষতির পরিমাণ সেটি কিন্তু প্রতি বছরই বাড়বে, সে কারণে তারা বলছেন যে টেকসই সংস্কার তিস্তা করতে হবে, তা না হলে যে বানভাসী মানুষের দুঃখ কখনোই বুঝবে না। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে তিস্তার এবং বন্যার সার্বিক খবরাখবর রংপুরের গঙ্গাচড়া থেকে। বিশ্বব্যাংক, IMF সহ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে এখন পর্যন্ত $1,000 কোটি বেশি ঋণের আশ্বাস পেয়েছে অন্তর্বর্তী সরকার। পরিস্থিতি সামাল দিতে মোটা অঙ্কের বিদেশি ঋণকে সময়োপযোগী বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তবে পরিশোধের চাপ সামলাতে রপ্তানি আয় ও রেমিটেন্স বাড়ানো সহ ঋণের সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ তাদের। ইয়ানুর শিফাতের রিপোর্ট। রাজনৈতিক পট পরিবর্তনের পর চলছে দেশের অর্থনীতি সংস্কার কার্যক্রম। এরই অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর গেল 50 দিনে বিভিন্ন উন্নয়ন সহযোগীর থেকে অর্থ জোগাড়ে মুনশিয়ানা দেখিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যার অংশ হিসেবে প্রধান উপদেষ্টার প্রথম যুক্তরাষ্ট্র সফরেই মিলেছে অন্তত $7 বিলিয়ন পাওয়ার আশ্বাস। বাংলাদেশ সংস্কারে $350 কোটি ঋণ সহায়তা দিতে রাজি হয়েছে বিশ্বব্যাংক। এর মধ্যে নতুন ঋণ $200 কোটি আর বাকি $150 কোটি আসবে চলমান প্রকল্প এগিয়ে নিতে। চলমান $470 কোটি ঋণ কর্মসূচির বাইরে বাংলাদেশকে আরও $300 কোটি দেওয়ার ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। যুক্তরাষ্ট্রও বাংলাদেশকে দিচ্ছে $20 কোটি বেশি উন্নয়ন সহায়তা। জানা গেছে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে $40 কোটি ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক ADB। ব্যাংক সহ আরও কয়েকটি খাতে সংস্কারে সংস্থাটি থেকে 2025 সালের মার্চ নাগাদ মিলতে পারে আরও $50 কোটি। আগামী 3 বছরে বাংলাদেশকে $400 থেকে $500 কোটি ঋণ সহায়তা দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে জার্মানি আগামী 10 বছরে বাংলাদেশকে দেবে €100 কোটি। বৈদেশিক সূত্র থেকে ঋণ নেয়া দেশের বেসরকারি খাতের জন্য ভালো বলেই মনে করেন ব্যবসায়ীরা। তবে পরিশোধের চাপ সামলাতে রফতানি আয় ও রেমিটেন্স বাড়াতে ঋণের সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ তাদের। সরকারের জন্য বৈদেশিক সূত্র থেকে ঋণ নেওয়াটা আমাদের জন্য বেসরকারি খাতের জন্য ভালো, তখন আমাদের দেশীয় ব্যাংক খাতের উপরে চাপটা পড়ে না। আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে ঋণ করলে যেটা ফেরত দিতে গেলে আমাদেরকে যে এক্সপোর্টের যেই গ্রোথটা দরকার সেটার জন্য আমরা ঠিকমতো ইনভেস্টমেন্টটা করতে পারছি কিনা। রিজার্ভ বাড়াতে ও বিনিময় হারকে স্থিতিশীল করতে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে মোটা অঙ্কের ঋণ নেয়াকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। এটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য এই মুহূর্তে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এই যেটা আসছে সেটা কিন্তু আমাদের বাজেটারি সাপোর্ট হিসাবেই ম্যাক্সিমামটা আসছে, অর্থাৎ
এটা আমাদের কোনো একটা সুনির্দিষ্ট প্রকল্পে না, সরকার এটাকে ব্যবহার করতে পারবেন বিভিন্নভাবে। তবে জ্বালানি সহ বিভিন্ন খাত সংস্কারে এসব ঋণ সুনির্দিষ্ট ও সাশ্রয়ীভাবে ব্যবহারের তাগিদ অর্থনীতিবিদদের। সাশ্রয়ীভাবে এগুলোকে ব্যবহার করতে হবে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ডিএমপির বেশিরভাগ থানার কার্যক্রম শুরু হলেও কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যের সংখ্যা খুবই কম বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মইনুল ইসলাম। সকালে পল্টনে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, অল্প কিছু থানার সংস্কার কাজ চলমান থাকলেও সেগুলো সংস্কার করে দ্রুত কার্যক্রম শুরু করা হবে। আমাদের সব থানার কার্যক্রমই চলছে, আমাদের রিপেয়ারের অপেক্ষা আছে হয়তো 3টি বা 4টি হবে, যেটি হয়তো আগামী 4 বা 5 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। যারা যোগদান করেননি তাদের বিষয়ে তো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সব বিষয়ে কাজ করছি, আমাদের যেমন এই অবৈধ অস্ত্র উদ্ধারের যেমন অভিযান চলছে, আবার মাদক বিরোধী অভিযানও চলছে। আপনারা জানেন যে গত রাতে জেনেভা ক্যাম্পে আমরা এটা কম্বাইন্ড অপারেশন করেছি এবং এখানে অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে, অনেক অ্যারেস্ট আছে, দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে এবং এটা চলমান প্রক্রিয়া এবং কন্টিনিউয়াসলি চলবে এটি। এক দফা দাবির মুখে পদত্যাগ করলেন বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। সকালে কর্মবিরতি দিয়ে পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 3 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পক্ষে শান্তি সমাবেশ করেন পরিচালক HM সাইফুল ইসলাম। এছাড়া তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে, এজন্য তার পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। পরে দাবির মুখে পদত্যাগ করায় উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। ভেজা আউটফিল্ডের কারণে কানপুর টেস্টের 3য় দিনের খেলা এখনও মাঠে গড়ায়নি। এই মুহূর্তে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। কানপুর থেকে একেবারেই এখন পর্যন্ত কোনো সুখবর এলো না। 3 দফা মাঠ পর্যবেক্ষণ করে গেছেন ম্যাচ রেফারি এবং আম্পায়ারদ্বয়, তবে সেখান থেকেও কোনো সুখবর আসলো না। পরবর্তী মাঠ পর্যবেক্ষণ করবেন তার স্থানীয় সময় 2টা, যেটা কিনা বাংলাদেশ সময় 2:30টা। যদিও সকাল থেকে আমরা দেখেছি কিংবা কালকে রাত থেকেও যদি কথা বলি, খুব একটা কিন্তু বৃষ্টি হয়নি। সকালে তো একেবারেই বৃষ্টি হয়নি, কোনো পাসিং শাওয়ারও হয়নি, তবে আকাশে কিন্তু মেঘ ছিল যেমন, ঠিক তেমনই রোদেরও কিন্তু একটা আভা আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ রোদ এবং এই মেঘের লুকোচুরির মধ্যে দর্শকদের যে অপেক্ষা, সে অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছে। মাঠের যে কভার, সে কভার সকালবেলায় আমরা দেখেছি যে সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মাঠ এ কারণে প্রস্তুত হয়নি। গেল কয়েকদিন ধরে খুবই বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিপাতের কারণে যদিও উইকেট পুরোটা ঢাকা ছিল, কিন্তু আকাশে যেহেতু মেঘ রয়েছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। সে কারণে আসলে যারা ম্যাচ রেফারি এবং আম্পায়ার তারা আরেকটু সময় নিতে চান। অর্থাৎ বলছিলাম যেটা, যে বাংলাদেশ সময় দুপুর 2:30টার সময় আরেক দফা আসলে মাঠ পর্যবেক্ষণ করা হবে, এরপরে সিদ্ধান্ত নেওয়া হবে খেলা আদৌ আজকে হবে কিনা। গেল 2 দিন, অর্থাৎ গতকাল তো আসলে সারাদিনও একটা বলও মাঠে করায়নি। এর আগে প্রথম দিন মোটে 35 ওভার মাঠে করিয়েছিল বাংলাদেশ, 3 উইকেটে 107 রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল। তবে আলাদা করে যদি একটু বলতে হয় দর্শকদের কথা, টেস্ট ম্যাচ এমনিতেই আমাদের উপমহাদেশের টেস্টের মাহাত্ম্য অতটা নেই অন্যান্য দেশের তুলনায়, তবে ব্যতিক্রম বোধ হয় কানপুর। আমরা দেখেছিলাম যে 2021 সালের পর আবারও টেস্ট ম্যাচ ফিরছে এই গ্রিন পার্ক যে স্টেডিয়াম। দর্শকদের যদি কথা বলি, গতকাল একটা বলও তারা দেখতে পারেনি, তারপরও আমরা দেখেছি যে প্রায় যে 32,000 ধারণ ক্ষমতা সম্পন্ন যে গ্যালারি, 7 থেকে 8,000 দর্শককে আমরা দেখেছিলাম। আজ কিন্তু সংখ্যাটা আরও বেশি। দর্শকরা নানা ধরনের ঢোল ঢাক, নানা ধরনের বাদ্যযন্ত্র দিয়ে তারা কিন্তু চিয়ার আপ করছেন। মাঠ কর্মীরা যখনই পর্যবেক্ষণে আসছেন কেউ, তখনই কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু চিয়ার আপ করছে এবং তারা অপেক্ষায় করছে যদি একটা বলও মাঠে গড়ায়। আদৌ আসলে সেটা হবে কিনা সেটা জানা যাবে বাংলাদেশ সময় দুপুর 2:30টার সময়। তো এই ছিল আমার কাছে গ্রিন পার্ক থেকে বাংলাদেশ ভারত ম্যাচের বৃষ্টির সবশেষ আপডেট। সরাসরি যুক্ত ছিলাম ভারতের কানপুরে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 6 বছর পর দেশে ফিরে কারাগারে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণের পর আদালতের নির্দেশ। এবং ডেঙ্গুর ভয়াবহ রূপ, একদিনে মৌসুমের সর্বোচ্চ 7 জনের মৃত্যুতে বেড়েছে আতঙ্ক। লার্ভা নিধনে গাফিলতি দেখছেন নগরবাসী। আক্রান্ত বাড়লেও অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়।